নৌশি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মন দিয়ে চুল আঁচড়াচ্ছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে আর শাড়ির কুচিগুলো ঠিক করে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভার্সিটি থেকে ফিরে রুমে ঢুকলো আদনান। নৌশিকে এভাবে সেজেগুজে দাঁড়িয়ে থাকতে দেখে আদনানের ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেল। সে ব্যাগটা একপাশে রেখে দুষ্টুমি করে জিজ্ঞাসা করলো, কি করিস আমার নাদান বউ? কি করছি তা তো দেখতেই পাচ্ছিস। আদনান কৃত্রিম গাম্ভীর্য নিয়ে ভ্রু কুচকালো, শার্টের হাতা গুটিয়ে বলল, স্বামী বাইরে থেকে ফিরেছে, তোর কি কর্তব্য নয় স্বামীকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলা, ওগো একটু জল নাও? নৌশি বিরক্তির ভান করে মুখ ভ্যাচকালো ঠিকই, তবে চিরুনিটা রেখে দ্রুত এক গ্লাস পানি নিয়ে এসে আদনানের সামনে ধরল। আদনান ততক্ষণে গায়ের শার্টটা খুলে আলমারিতে রাখছে। নৌশি আদনানের সুর নকল করেই বলল, ওগো স্বামী, আপনার পানিটা নিন। আদনান হো হো করে হেসে উঠল। পানিটা এক চুমুকে পান করে বলল, এই তো, এখন তোকে একদম লক্ষ্মী বউ বউ লাগছে। নৌশি গ্লাসটা হাত থেকে নিতে নিতে বাঁকা চোখে তাকিয়ে বলল, কিন্তু তোকে তো এক বিন্দু স্বামী স্বামী লাগছে না। কেন? আমি আবার কি করলাম? কেন মানে? এতক্ষণ ধরে তোর সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছি, আর তুই থাক, তোকে আর বলতে হবে না। হঠাৎ করে আদনানের চোখ দুটো চকচক করে উঠল। শাড়ির উপর নৌশির চিকন ফর্সা শরীর আর লাল শাড়িটার পাড় যেন আগুনের মতো সৌন্দর্য ছড়িয়ে রেখেছে ঘরের ভেতর। আদনান নিজের উপর নিজেই অবাক হলো। এতক্ষণ এই অপরূপ রূপটা তার চোখেই পড়ল না? সে কি সত্যি এতটা ছন্নছাড়া হয়ে গেছে? আদনান এবার এক ধ্যানে নৌশির দিকে তাকালো। লাল শাড়িটায় ওকে যেন এক রাজকন্যার মতো লাগছে। নৌশি অভিমান করে মুখ ফিরিয়ে নিতে আদনান ওর সামনে এসে দাঁড়ালো। আলতো করে ওর চিবুকটা ধরে মুখটা উপরে তুলল। গভীর অনুরাগে নৌশির চোখের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, কারণ নজর না লাগুক আমার এই নাদান বউটার ওপর। আজ তোকে সত্যি অসাধারণ লাগছে নসি। বলেই আদনান পরম আবেশে নৌশির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। নৌশি যদিও মনে মনে বেশ খুশি হলো, তবে মুখে তখনও কৃত্রিম রাগ। সে আদনানকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। থাক থাক, আর পটাতে হবে না। এতক্ষণ খেয়াল করিসনি, আর এখন এসে খুব ভাব দেখাচ্ছিস। শর্ত এখান থেকে। নৌশি মুখ ফুলিয়ে বিছানায় গিয়ে বসলো। আদনান দমে যাওয়ার পাত্র নয়। সেও পা তুলে নৌশির একদম মুখোমুখি হয়ে বসলো। তারপর দুই হাতে নৌশির গাল দুটো আলতো করে টিপে ধরে আদুরে গলায় বলতে শুরু করলো, ও আমার সোনা ময়না টিয়া কাক শাপলা বেলি চামচিকে ডায়মন্ড হীরা পাখি বউটা, প্লিজ এভাবে রাগ করে না। আমার 10টা না 20টা না একটা মাত্র বউ। বউ তো আর বাজার থেকে কিনে আনা কোনো জিনিস নয় যে ভালো না লাগলে এক কোণে ফেলে রাখবো। তাই বউ এভাবে রাগ করে থাকলে এই অভাগা স্বামীর একদম ভালো লাগে না। আদনানের ওই উদ্ভট সব উপমার বহর শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। নৌশি বলল, তুই আসলে আমাকে একটুও ভালোবাসিস না, সবটাই তোর নাটক। আদনান এবার নৌশির গাল দুটো একটু জোরে টেনে দিয়ে বলল, কে বললো বাসি না? অনেক বাসি। এই যে গাল টেনে দিচ্ছি, এটাই তো তার প্রমাণ। আদনান একটু বেশি জোরে টেনে দেওয়ায় নৌশি হালকা ব্যথা পেল। সেও দমবার পাত্রী নয়। আদনানের গালে আদুরে ভঙ্গিতে হাত দিলেও সুযোগ বুঝে চিমটি কেটে বেশ কায়দা করে ব্যথা ফিরিয়ে দিল। এভাবে কিছুক্ষণ আদর আর ব্যথার খেলা চলতে চলতে হুট করে মোড় ঘুরে গেল। নৌশি এবার খপ করে আদনানের চুল মুঠি করে ধরল। প্রতি উত্তরে আদনানও নৌশির চুলের মুঠি আলতো করে চেপে ধরল। আদনান রাগে দাঁত কিরমির করে বলল, একবার মসজিদে নামাজ পড়তে গিয়ে নামাজ না পড়ে জিলাপি নিয়ে চলে আসছিলাম। মনে হয় সেই পাপের শাস্তি হিসাবেই খোদা আমার কপালে তোর মতো নাদান বউ লিখে রাখছে। নৌশিও দাঁতে দাঁত চেপে পাল্টা জবাব দিল, তুই তো তাও তোর পাপটা ধরতে পেরেছিস। আমি তো এটাই ভেবে পাই না, জীবনে এমন কি মহাপাপ করেছিলাম যার প্রায়শ্চিত্ত হিসেবে তোর মতো এক আদর বাচ্চা আমার স্বামী হয়েছে। আদনান গর্জে উঠে বলল। একদম চুপ থাকতই। এবার দুজনে চুলের মুঠি ছেড়ে দিয়ে একে অপরকে লক্ষ্য করে বালিশ ছুটতে শুরু করলো। পুরো বিছানায় যেন যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল। কিন্তু এই বালিশ যুদ্ধের মাঝে হঠাৎ অঘটনটা ঘটল। নৌশির শাড়ির আঁচল বিছানার কোণে কোথাও আটকে যাওয়ায় ভারসাম্য হারিয়ে সে উপর হয়ে বিছানায় পড়ে গেল। আর ঠিক তার পরক্ষণে আদনানও নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সরাসরি নৌশির উপর এসে পড়ল। পর মুহূর্তেই সব শব্দ থেমে গেল। ঘরের বাতাসের গতি যেন স্থির হয়ে এলো। দুজনার চোখ একে অপরের উপর নিবদ্ধ। এতক্ষণ যে চোখে ঝগড়ার আগুন জ্বলছিল সেখানে এখন অন্য এক অনুভূতির আভা। আদনান খুব ধীর আর কোমল হাতে নৌশির কপালে লেপ্টে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে কানের পিছে গুজে দিল। আদনান হঠাৎ খুব গাঢ় আর ভারী গলায় বলে উঠল, বউ, ওর একটু হলো জগে জাটিয়ে
চল না আজ অন্য কিছু করি। নৌশির বুকের ভিতরটা তখন তীব্র বেগে কাঁপছে। সে আদনানকে সরানোর জন্য হালকা ধাক্কা দিয়ে কাপা গলায় বলল, শর্ত আদনান, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। আদনান সরল না, বরং আরো একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল। আমিও চাই আজ উল্টাপাল্টা কিছু হোক। নৌশি প্রতিবাদ করতে যাবে ঠিক তখনই আদনান নিজের তর্জনী নৌশির ঠোঁটে আলতো করে চেপে ধরল। গভীর মায়ায় বলল। হুম, একদম চুপ। নৌশি নিস্তব্ধ হয়ে গেল, তাকিয়ে রইল আদনানের গভীর দুটি চোখের দিকে। ধরণীতে তখনও সূর্যোদয় হয়নি, চারিদিকে ভোরের অস্ফুট অন্ধকার আর এক মায়াবী নিস্তব্ধতা। ট্রিনার সারা রাত ঘুম হয়নি, মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তবে সে আরিয়ানকে বুঝতে দেয়নি, কারণ সে জানে আরিয়ান একবার বুঝতে পারলে নিজের ঘুম বিসর্জন দিয়ে পাশে বসে থাকবে। এমনিতে অফিস থেকে ফেরার পর থেকে আরিয়ানের মাথা ব্যথাটা ভোগাচ্ছিল। টিনা খুব সাবধানে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ফজরের নামাজ শেষ করার পর ঠান্ডা বাতাস যখন তার গা ছুঁয়ে গেল, তখন বুকটা এক অনাবিল শান্তিতে ভরে উঠল। পূর্ব আকাশে হালকা লাল আভা ফুটে উঠছে, ভীষণ স্নিগ্ধ সেই দৃশ্য। আজকের সূর্যোদয়টা যেন অন্য যে কোনো দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে টিনার কাছে। টিনা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে কাঁধে কারো উষ্ণ স্পর্শ পেয়ে সে চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে। টিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এত সকালে উঠলেন যে? মাথা ব্যথাটা কি এখনো আছে? আরিয়ান টিনার চোখে চোখ রেখে বলল। ঘুম ভেঙে গেল, বিছানা তোমাকে না পেয়ে আর শুয়ে থাকতে পারলাম না। টিনার দৃষ্টি অনুসরণ করে আরিয়ানও সেই রক্তিম সূর্যোদয়ের দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে সে টিনার দিকে ফিরে বলল। বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না শ্যামলিনী, শরীর খারাপ করবে, বসে পড়ো। ট্রিনা দোলনায় গিয়ে বসলো। আরিয়ান ট্রিনার পাশে না বসে বরং তার সামনে হাঁটু গেড়ে নিচে বসলো। তারপর খুব আলতো করে ট্রিনার পেটের উপর নিজের হাত রাখলো। এখনো পেটের আকার খুব একটা পরিবর্তন হয়নি। আরিয়ান কিছুটা চিন্তিত মুখে ভ্রু কুঁচকে বলল। এই তো দেখলে, তুমি ঠিকমতো খাবার খাচ্ছ না, তাই আমাদের রাজকন্যা এখনো বড় হচ্ছে না। ট্রিনা আরিয়ানের কাণ্ড দেখে হেসে ফেললো, বলল। এখন মাত্র 3 মাস চলছে আরিয়ান, এখনই কি পেট বড় হয়ে যায়? আর আপনি রাজকন্যা কোথায় পেলেন? এটা রাজপুত্র তো হতে পারে। আরিয়ান জেদ ধরে বলল। জি না, আমি জানি আমার মেয়েই হবে। এই যে দেখো, এই যে দেখো, ও আমাকে লাথি দিল। ট্রিনা এবার আরো অবাক হলো, ভ্রু কুঁচকে বলল। দেখতে বলে জায়গা পান না? 3 মাসে কি বাচ্চা লাথি দেয়? আর এত সর হয়ে মেয়ে বলছেন কেন আপনি? কারণ আমি জানি। আরিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল। ট্রিনা আর তর্কে গেল না। আরিয়ান ট্রিনার পেটে কান পেতে মাথা রাখলো এবং চোখ বন্ধ করে নিল। ভোরের ওই শান্ত মুহূর্তে এসে যেন ভেতরে থাকা সেই অস্তিত্বের স্পন্দন অনুভব করার চেষ্টা করছে। আরিয়ান নিচু স্বরে বলল। আজ তোমাকে ছেড়ে অফিস যেতে একদম ইচ্ছা করছে না শ্যামলিনী, খুব ইচ্ছে করছে সারাটা দিন এভাবেই তোমার কাছে কাটিয়ে দিই। ট্রিনা আদুরে গলায় বলল। অফিসে তো যেতেই হবে, অনেক কাজ জমা হয়ে আছে আপনার। জানি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল। আচ্ছা শোনো, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর আমরা কোথাও ঘুরতে যাব, ঠিক আছে? ট্রিনা হাসলো। আরিয়ানের চুলে বিলি কেটে দিয়ে নরম গলায় বলল। আচ্ছা তাই হবে। আরিয়ান আবারও বলল। যদি এভাবেই এক যুগের মাথা রেখে কাটিয়ে দিতে পারতাম, সারাক্ষণ যদি এভাবে বসে থাকতে পারতাম আমার শ্যামলিনীর পাশে, তবে কেমন হতো? আপনি দিন দিন পাগল হয়ে যাচ্ছেন, বাচ্চাদের মতো কথা বলছেন আপনি। মানুষ তো ভালোবেসে পাগল হয়, আমি না হয় পাগল হব, তাতে কি? ট্রিনা কিছু বলল না। আরিয়ানের কালো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। হাইওয়ের পিচঢালা রাস্তা চিরে নির্জনের বাইকটা হেলে দুলে চলছে। তার এই ধীর গতির বাইক চালানো দেখে মনে হচ্ছে গন্তব্যের চেয়ে রাস্তার ধারের ঘাস গোনাতেই তার বেশি আগ্রহ। একের পর এক বাইক আর গাড়ির তীরের বেগে তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। পেছনে বসা নুসরাত অস্থির হয়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে সে বিরক্ত গলায় বলল। কি সমস্যা তোমার? এত ধীর গতিতে কেন? নির্জন হেলমেটের ভিতর থেকে একটা দুষ্টুমি ভরা হাসি দিয়ে গানের সুরে জবাব দিল। এই পথ যদি না শেষ হয়। নুসরাত কপাল কুঁচকে কাঠখোট্টা গলায় বলল। ভীষণ খারাপ হবে, আমার প্রথম পিরিয়ডের ক্লাসটাই আজ মিস হয়ে যাবে। নির্জন একটু বাঁকা চোখে তাকিয়ে বলল। ওগো চশমাওয়ালি ম্যাডাম, আপনার কাছে স্বামীর চেয়ে বুঝি ওই ক্লাসটাই বড় হয়ে গেল। তুমি ইদানিং বড্ড বেশি ফালতু কথা বলছো। তোমার তো হাসপাতালে পৌঁছানো আরও আগে প্রয়োজন। একজন ডাক্তারের এমন দায়িত্বজ্ঞানহীন হলে চলে? নুসরাতের ঝাড়ি শেষ হতে না হতেই নির্জনের বাইকটা অদ্ভুত এক শব্দ করে হঠাৎ বন্ধ হয়ে গেল। নুসরাত রেগে বলল। এখন কি ইচ্ছে করে বাইকটা বন্ধ করে দিলে? নাটকের আর জায়গা পাও না। নির্জন কয়েকবার স্টার্ট দেওয়ার বৃথা চেষ্টা করে অপরাধীর মতো মুখ করে বলল। বাইকের তেল শেষ। নুসরাত যেন আকাশ থেকে পড়ল। সে হা পিত্তেশ করতে করতে বলল। বাসা থেকে বের হওয়ার সময় কি চেক করে আসতে পারো না?
ধর, তোমার সাথে আসায় আমার ভুল হয়েছে। নুসরাত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগী মুখে সামনের দিকে হাঁটা শুরু করলো। নির্জন তাড়াহুড়ো করে বাইক থেকে নামলো, তারপর বাইকটা অনেকটা সাইকেলের মতো হাত দিয়ে ঠেলতে ঠেলতে নুসরাতের পিছু পিছু গিয়ে বলল, ও চশমাওয়ালি ম্যাডাম, এভাবে স্বামীকে ফেলে রাগ করে হাঁটতে হয় না। শুনুন না, এই বাদামওয়ালার আজকাল তার চশমাওয়ালি ম্যাডামকে ছাড়া চোখে দেখে না। নির্জন বাইক ঠেলতে ঠেলতে নুসরাতের পাশাপাশি এসে দাঁড়ালো, মিনতি করে বলল। এভাবে রোদে হেঁটো না, বাইকে উঠে বসো। নুসরাত গো ধরে বলল, উঠবো না, এমনিতেই দেরি হয়েছে। তার উপর তুমি এখন আমাকে বাইকে বসিয়ে ঠেলবে, দরকার নেই। নির্জন নাছোড়বান্দা, সে হেসে বলল, আরে উঠে বসো তো, আমি হাত দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি, তোমার কোনো কষ্ট হবে না। একটু সামনেই পেট্রোল পাম্প আছে। নুসরাত আর না পেরে অবশেষে বাইকের পেছনের সিটে উঠে বসলো। নির্জন ঘামতে ঘামতে বাইক ঠেলছে আর আপন মনে কল্পনা করতে শুরু করলো। হঠাৎ সে ফিসফিস করে বলল, আচ্ছা ভাবো তো নুসরাত, কোনো একদিন সামনে আমাদের ছোট্ট একটা সন্তান বসে আছে, আর পেছনে তুমি, দৃশ্যটা কেমন হবে? নুসরাত একটু ম্লান হাসলো, তবে গাম্ভীর্য ধরে রেখে বলল, খুব ভালো হবে, তবে এখন আদিক্ষেতা কমিয়ে একটু জলদি চলো, সত্যি দেরি হয়ে যাচ্ছে। নির্জন বাইক ঠেলতে ঠেলতে আবারও গলা ছেড়ে গাইতে শুরু করলো। এই পথ যদি না শেষ হয়। মেহরাব দেওয়ান তুর্নার স্কুল ছুটির সময় ঠিকঠাকই পৌঁছালেন। প্রতিদিনের মতোই স্কুলের গেটের সামনে গাড়িটা পার্ক করে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। তার মনের গহীনে এক অজানা অস্বস্তি। রিনি নেই। আজ স্কুলে গিয়ে রিনিকে না পেয়ে তুর্নার মনের অবস্থা কেমন হবে তা ভেবে মেহরাব নিজে কিছুটা দিশেহারা। ছুটির ঘন্টা পড়ল। সব বাচ্চারা একে একে তাদের পরিবারের সাথে হাসি মুখে বেরিয়ে আসছে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও তুর্নার দেখা মিলল না। মেহরাবের বুকের ভেতরটা তখন ধক করে উঠল। তিনি আর অপেক্ষা না করে নিজেই স্কুলের ভেতরে ঢুকলেন। ক্লাসরুম, করিডোর, খেলার মাঠ সবখানে তুর্নাকে খুঁজলেন, কিন্তু কোথাও নেই তার ছোট্ট মেয়েটা। মেহরাব অস্থির হয়ে অফিস রুমে গিয়ে শিক্ষকদের জিজ্ঞাসা করতে তারা জানালেন তুর্না নাকি কাউকে কিছু না বলে স্কুল থেকে বেরিয়ে গেছে। খবরটা শুনে মেহরাবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে আবারও গেটের দারোয়ানের কাছে গেলেন। কাপা কাপা হাতে মোবাইলে তুর্নার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটা আমার মেয়ে তোরনা, একে কি বের হতে দেখেছেন? সিকিউরিটি গার্ড ছবিটা দেখে মাথা নাড়ল। হ্যাঁ, এই বাচ্চাটা তো বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় যাচ্ছ, কিন্তু কোনো উত্তর দেয়নি। মেহরাব আত্মনাদ করে উঠলেন। কোথায় গিয়েছে দেখেছেন? গার্ড আঙ্গুলের ইশারায় ডান দিকের রাস্তাটা দেখিয়ে দিয়ে বলল, এই তো এই দিকে গিয়েছে। মেহরাব আর এক মুহূর্ত দেরি করলেন না। উন্মাদের মতো রাস্তার ডান দিক ধরে ছুটতে লাগলেন। রাস্তার প্রতিটা মানুষের মুখে, প্রতিটা অলিগলিতে ব্যাকুল নয়নে তুর্নাকে খুঁজতে লাগলেন। বুকের ভেতরে হাহাকার তখন ক্রমশ বড় হচ্ছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ মেহরাবের দৃষ্টি স্থির হলো। রাস্তার পাশে একটা পরিত্যক্ত টেবিলের উপর তুর্না নিঃশব্দে বসে আছে। মেহরাব দেওয়ান বিলম্ব না করে দৌড়ে গিয়ে তুর্নার সামনে দাঁড়ালেন। হাঁপাতে হাঁপাতে মেয়ের নাম ধরে ডাকলেন, কিন্তু অবাক কাণ্ড, তুর্না তার বাবাকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। মেহরাব দেওয়ান তুর্নার সামনে ফুটপাতে হাঁটু গেড়ে বসলেন। ব্যাকুল হয়ে মেয়ের দুই কাঁধ ধরে বললেন, মামনি, তুমি এখানে এভাবে একা একা কেন বসে আছো? কি হয়েছে আমার সোনামণিটার? বলতে বলতে মেহরাব যখন তুর্নার হাত ধরতে গেলেন, তুর্না এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। মেহরাব চরম বিস্ময়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তুর্নার দু গাল পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ফর্সা নরম গালগুলো কান্নায় একদম টকটকে লাল হয়ে উঠেছে। তুর্না ভিজে গলায় চিৎকার করে বলে উঠল, আমাকে একদম ছুবে না বাবা, একদম না। মেহরাব দেওয়ান বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেলেন। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি অস্ফুট স্বরে বললেন, কি হয়েছে মাম্মাম? পাপা কি করেছে? তুর্না এবার হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলল, তোমার জন্য, শুধু তোমার জন্য আমার আম্মুকে আমি আবার হারিয়ে ফেলেছি। তুমি একদম ভালো পাপা নও, তুমি খুব পচা, তুমি ব্যাড পাপা। আই হেট ইউ পাপা, আমি তোমাকে একটু ভালোবাসি না। মেহরাব দেওয়ানের পৃথিবীটা যেন মুহূর্তে থমকে গেল। তুর্নার মতো একটা ছোট বাচ্চা তাকে ঘৃণা করছে, এই ছোট্ট হৃদয় এতটুকু বয়সে এতটা ক্ষোভ থেকে এলো। মেহরাব তুর্নাকে শান্ত করার জন্য কাছে টানতে চাইলেন। গলা স্বর নরম করে বললেন, এভাবে বলে না মা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। দেখো, সব ঠিক হয়ে যাবে। কাঁদে না লক্ষ্মী মামার। তুর্না এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। আম্মু বলে শব্দ করে কেঁদে উঠল সে। সেই কান্নায় মা হারানো সন্তানের যে কি গভীর অসহায়ত্ব মিশেছিল তা মেহরাব দেওয়ানের বুকের ভেতর দিয়ে তপ্ত ঝড়ের মতো বয়ে গেল। তিনি কি বলে মেয়েকে শান্ত করবেন, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না। জোর করে তুর্নাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন। মেহরাব কাঁপা কাঁপা হাতে মেয়ের চোখের জল মুছে দিলেন। খুব ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন,
তুমি সত্যিই আমাকে ঘৃণা করো মাম্মা? পাপা খুব কষ্ট পেয়েছে তোমার কথা শুনে। পাপা কি সত্যিই এত খারাপ? তুর্না এবার তার বাবার বিষণ্ণ মুখের দিকে তাকালো, শব্দ করে কান্নাটা থামালো ঠিকই, কিন্তু চোখের নোনা ধারা থামলো না। সে অসীম মায়ায় মেহরাবের গলা জড়িয়ে ধরলো, কান্নারত ভারী কণ্ঠে আবদার করলো, পাপা, আমার আম্মু কোথায় গিয়েছে? আমাকে আমার আম্মুর কাছে নিয়ে চলো, ওকে এনে দাও পাপা। মেহরাব দেওয়ান আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। রিনিকে যে ফিরিয়ে আনা সম্ভব না, সেই রূঢ় সত্যটা তিনি তার এই ছোট্ট মেয়েটাকে কিভাবে বোঝাবেন? মেহরাবের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, কেবল এক বুক অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। মির্জা কনফারেন্স রুমে বসে আছেন মির্জা পরিবারের পুরুষগণ, আরিয়ান, রোহান এবং বাকিরা। মিটিং রুমে থমথমে পরিবেশে এনামুল মির্জা ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বললেন, আগামী কোয়ার্টারের এক্সপোর্ট রিপোর্ট বলছে আমাদের টেক্সটাইল ইউনিটের প্রোডাকশন কস্ট 50% বেড়েছে। এভাবে চললে গ্লোবাল মার্কেটে আমরা কম্পিটিটিভ প্রাইস ধরে রাখতে পারবো না। আহাদ মির্জা মাথা নেড়ে সায় দিলেন, ঠিক, আমাদের সাপ্লাই চেইন অপটিমাইজ করতে হবে। রোহান, তুমি কি লজিস্টিক পার্টনারদের সাথে নতুন কন্ট্রাক্ট নিয়ে কথা বলেছো? রেহান সংক্ষেপে উত্তর দিল, জি চাচ্ছু, তারা রেট কমাতে রাজি, তবে আরিয়ানের সিগনেচার ছাড়া তো আমরা ফাইল ড্রাফট পাঠাতে পারছি না। মিটিং রুমে তখন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ছক আঁকা হচ্ছে, কিন্তু আরিয়ানের চোখ জানালার বাইরে নীল আকাশে আটকে আছে। ওর মনের ভেতরটা ছটফট করছে এক চিলতে হাসির জন্যে, একটা মায়াবী ডাক শোনার জন্যে। আহাদ মির্জা আরিয়ানের এই আনমনা ভাবটা লক্ষ্য করে ভ্রু কুচকে বললেন, হোয়াট হ্যাপেন আরিয়ান, কোথায় আছো তুমি? হঠাৎ বাবার ডাকে আরিয়ান সচকিত হয়ে সম্বিতে ফিরে এলো, যেন কোনো এক গভীর স্বপ্ন থেকে কেউ তাকে টেনে তুলল। আহাদ মির্জা কিছুটা বিরক্ত হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আমরা লজিস্টিক আর কাস্টিং নিয়ে যা বললাম সেটা কি বুঝতে পেরেছো? আরিয়ান ছোট করে বলল, সরি, কে বললে আবার একটু বলবে? মিটিং রুমে বসা সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। ব্যবসার এত সূক্ষ্ম আর জটিল হিসেব নিয়ে কথা হচ্ছে, অথচ আরিয়ানের মতো ফোকাসড একজন মানুষেরই উদাসীনতা সবাইকে ভাবিয়ে তুলল। ইকবাল মির্জা পরিস্থিতি সামলে নিতে হালকা হেসে বললেন, ঠিক আছে আরিয়ান, তোর মনে হয় একটু ফ্রেশ হওয়া দরকার। তুই বরং বাইরে থেকে একটু হেঁটে আয়, আমরা এইখানে বাকিটা দেখছি। আরিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মিটিং রুম থেকে বের হওয়ার সাথে সাথে এসে পকেট থেকে ফোন বের করে দ্রুত হাতে টিনাকে কল দিল। রিং হচ্ছে, কিন্তু ওপাশে কেউ ফোন তুলছে না। পরপর দুইবার কল করার পরও যখন কোনো সাড়া মিলল না, আরিয়ানের অস্থিরতা তখন দ্বিগুণ হয়ে গেল। উপায় না দেখে সে মাইমুনা বেগমের ফোনে কল দিল। ফোন তুলতেই ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলো, মা, ত্রিনা কোথায়? ওকে ঠিক আছে? মাইমুনা বেগম শান্ত গলায় বললেন, আরে আরিয়ান, তুই এত অস্থির হচ্ছিস কেন? রিনা তো একটু আগে ঘুমিয়েছে, ও তো ভালো আছে বাবা। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মা, তাহলে ওকে এখন ডেকো না, ও ঘুমাক। ফোনটা রেখে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ালো সে। ভেতরের হাঁসফাঁসানিটা যেন কমছেই না। এই মুহূর্তে যদি একবার ওর গলার স্বর শুনতে পেত, হয়তো মনের এই ঝড়টা থেমে যেত। আরিয়ান অবচেতন মনেই নিজের বুক পকেটে হাত দিল। আঙ্গুলের স্পর্শে ঠান্ডা ধাতব কিছু একটা অনুভব করতে তার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। পকেট থেকে সেই রূপালী নুপুরটা বের করে আনলো সে। নুপুরটা চোখের সামনে ধরতে নুপুরের সেই সূক্ষ্ম শব্দ আর ত্রিনার পায়ের নুপুর পরানো সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠল। আরিয়ানের তীব্র ইচ্ছা করছে এখনই সব কাজ ফেলে ট্রিনার কাছে উড়ে যেতে, ওকে নিবিড়ভাবে জড়িয়ে ধরতে, কিন্তু অফিসের এই জরুরি মিটিং আর দায়িত্ব তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। নুপুরটা আবার সযত্নে নিজের হৃৎপিণ্ড বরাবর পকেটে রেখে দিল, যেন এই ছোট্ট জিনিসটাই এখন তার বেঁচে থাকার অক্সিজেন। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে মোবাইলটা বের করলো। বাইরের খোলা আকাশটার দিকে তাকিয়ে সে হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ডিং বাটনটা চেপে ধরল। তার ভরাটার মায়াবী কণ্ঠে গানের সুর তুলে ওপাশে থাকা মানুষটার জন্য একরাশ আবেগ পাঠাতে শুরু করলো। দেখলে তোকে। রেকর্ডিংটা শেষ করে সেন্ড করার পর সে মুচকি হাসলো। ট্রিনা যখন ঘুম থেকে উঠে এই গানটা শুনবে, ওর মিষ্টি হাসি মাখা মুখটা কল্পনা করে আরিয়ানের মনটা ভালো হয়ে গেল। সে আবারও রেকর্ডিং অন করলো, তবে এবার গানের সুরে নয়, শাসনের স্বরে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খেয়ে নেবে, বুঝলে বোঝেন? একদম অবহেলা করবে না, তা না হলে কিন্তু আমি এসে ভীষণ বকবো। আমার অনাগত সন্তানের একটুও কষ্ট আমি মেনে নেব না। আর শোনো, যদি ঠিক মতো না খাও তবে শাস্তি স্বরূপ আমাকে কিন্তু টানা 100টা চুমু দিতে হবে। এতে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হবে, আর আমি তো চাই না আমার শ্যামলনী কোনো কষ্ট পাক, তাই লক্ষ্মী বউয়ের মতো খেয়ে নেবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি, শ্যামলিনী। ভয়েস মেসেজগুলো পাঠিয়ে আরিয়ান মোবাইলটা আবার নিজের বুক পকেটে সযত্নে রেখে দিল।
মনের ভেতর যে অস্থিরতা ছিল তা যেন এই কয়েক মিনিটের কথা বলাতে অনেকটা শান্ত হয়ে এলো। এবার সে আত্মবিশ্বাসের সাথে কনফারেন্স রুমের দিকে পা বাড়ালো। মিটিংয়ের বাকি কাজগুলো দ্রুত শেষ করে প্রিয়তমার কাছে ফেরার এক তীব্র তাড়া এখন তার প্রতিটি কদমে। তবে আজ কিসের এত তাড়া? আরিয়ান সন্ধ্যায় গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। অফিসের কাজের স্তূপ তখনও শেষ হয়নি, কিন্তু তার মন আর সেখানে সায় দিচ্ছিল না। শহরের রাস্তায় সোডিয়ামের হলদেটে আলোয় চারিপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ আরিয়ানের নজর কাড়ল ফুটপাতের ধারের একটা ছোট ফুলের দোকান। দোকানটা সাদামাটা হলেও এই সায়ান্নে ফুলগুলো অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে রেখেছে। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে সাবধানে রাস্তা পার হয়ে দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে পড়ল সযত্নে গেঁথে রাখা বেলি ফুলের শুভ্র একগুচ্ছ গাজরা। সেটা হাতে তুলে নিল। মুহূর্তেই তার কল্পনার ক্যানভাসে ভেসে উঠল তৃণার মুখটি। তার সেই লম্বা ঘন কালো চুলের ভাঁজে এই সাদা বেলির গাজরাটা কতটাই না স্নিগ্ধ দেখাবে। নিজের অজান্তেই সে যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গেল। আরিয়ানকে এভাবে ফুল হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রেতা মৃদু হেসে জিজ্ঞাসা করল, কি হলো ভাই, সব ঠিক আছে তো? লোকটার গলার স্বরে আরিয়ান সম্বিত ফিরে পেল। লোকটা আবারও হেসে বলল, নিশ্চয়ই ভাবির কথা ভাবছিলেন। যা বুঝলাম, ভাবি নিশ্চয়ই অনেক সুন্দরী। তা না হলে কেউ এভাবে ফুলের দিকে তাকিয়ে টাসকি খেয়ে দাঁড়িয়ে থাকে নাকি? আরিয়ান ম্লান কিন্তু তৃপ্তির হাসি হাসলো। সে গাজরাটার দিকে তাকিয়ে গভীর অনুরাগে বলল, তাহার সৌন্দর্যে আকাশের চাঁদের সাথে তুলনা করলেও ফিকে হয়ে যাবে। চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আমার শ্যামলিনীর সৌন্দর্য এতটাই যে তার মুখের দিকে তাকিয়ে অনায়াসে এক জীবন পার করে দেওয়া সম্ভব। বিক্রেতা আরিয়ানের উত্তর শুনে মুগ্ধ হয়ে হাসলো। সে গাজরাটা একটা কাগজে মুড়িয়ে আরিয়ানের হাতে বাড়িয়ে দিল। আরিয়ান বিক্রেতাকে টাকাটা দিয়ে গাড়ির দিকে পা বাড়াতে তার নজর পড়ল একটু দূরে। সেখানে ফুটপাতে একটা মলিন মাদুর বিছিয়ে এক বৃদ্ধ লোক রং বেরঙের কাচের চুড়ি সাজিয়ে বসে আছেন। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে কালক্ষেপণ না করে সেই চুড়িগুলো সামনে হাঁটু কেড়ে বসলো। সুটকোট পরা এমন একজন অভিজাত মানুষকে ফুটপাতে বসে চুড়ি কিনতে দেখে বৃদ্ধ লোকটি হয়তো কিছুটা অবাক হলেন, কিন্তু আরিয়ানের সেদিকে খেয়ালই নেই। সে একগুচ্ছ টকটকে লাল কাচের চুড়ি হাতে তুলে নিল। হলদেটে আলোয় লাল রঙের আভাটা যেন ঠিকরে পড়ছে। আরিয়ান মৃদু হেসে জিজ্ঞাসা করল, চাচা, এই চুরির প্যাকেট কত করে? বৃদ্ধ লোকটিও হাসি মুখে উত্তর দিলেন, 40 টাকা বাজান। আরিয়ান একজোড়া চুড়ি কিনে নিল এবং বৃদ্ধ লোকটিকে দামের চেয়ে বেশ কিছু টাকা বেশি ধরিয়ে দিল। লোকটা কাচুমাচু করে নিতে না চাইলেও আরিয়ান জোর করে টাকাটা দিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। তার হাতে এখন একগুচ্ছ বেলি ফুলের গাজরা আর একজোড়া লাল কাচের চুড়ি, তৃণার জন্য শ্রেষ্ঠ উপহার। আরিয়ানের গাড়িটা রাস্তার ওপারে রাখা। সে ব্যস্ত হাইওয়েটা পার হওয়ার জন্য পা বাড়ালো। রাস্তার প্রায় শেষ প্রান্তে যখন সে পৌঁছে গেছে ঠিক তখনই এক দানবীয় ট্রাক যমদূতের মতো প্রচণ্ড গতিতে ধেয়ে আসলো। আরিয়ান কিছু বুঝে ওঠার বা নিজেকে সামলে নেওয়ার সামান্য সুযোগও পেল না। এক তীব্র ভয়াবহ আঘাতে আরিয়ানের দেহটা পিচঢালা রাস্তা থেকে ছিটকে বেশ কয়েক হাত দূরে গিয়ে আছড়ে পড়ল। তার হাতে সেই লাল কাচের চুড়িগুলো ঝনঝন শব্দে ভেঙে গুঁড়ো হয়ে গেল, আর বেলি ফুলের গাজরাটা ধুলোমাখা রাস্তায় ছিটকে পড়ল। আরিয়ান শুধু অনুভব করতে পারল শরীরটা অবশ হয়ে আসছে, চারপাশটা নিদারুণ অন্ধকারে ডুবে যাচ্ছে। ঝাপসা হয়ে আসা চোখে সে শেষবারের মতো তাকিয়ে রইল সেই ধুলোয় পড়ে থাকা রক্তাক্ত বেলি ফুলের দিকে। মৃত্যুর আগে মানুষের নাকি তার সবচেয়ে প্রিয় স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে। আরিয়ানের ঝাপসা দৃষ্টিতে এখন শুধুই তার শ্যামলিনী সেই সর্বনাশা কাজল কালো একজোড়া চোখ। পিচঢালা কালো রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকা আরিয়ান অস্ফুট স্বরে কেবল একটা নামই ডাকলো, শ্যামলিনী, আমার শ্যামলিনী। সন্ধ্যা 7টা। বাইরের আকাশে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। ড্রয়িং রুমে তখন এক বিচিত্র পরিবেশ। একদিকে আদনান আর নৌশির বিয়ের এতদিন পরেও যাদের রিমোট নেই খুনসুটি থামেনি। নৌশির জেদ সে কার্টুন দেখবে, আর আদনান ক্রিকেট ছাড়া কিছুই বোঝে না। দুজনের এই চুল টানাটানি আর হাসাহাসিতে ড্রয়িং রুম সরগরম, কিন্তু তৃণা যেন এই কোলাহলের মাঝেও এক নির্জন দ্বীপে বাস করছে। তার সমস্ত মনোযোগ ফোনের স্ক্রিনে। আরিয়ানের পাঠানো সেই গানটা সে বারবার শুনছে। প্রতিটা শব্দ, প্রতিটা সুর যেন তার হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছে। বিশেষ করে শাসনের সুরে দেওয়া সেই ভয়েস মেসেজটা শুনে তার ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা ফুটে উঠছে বারবার। আরিয়ানকে একটু আগে কল দিয়েছিল সে, কিন্তু ফোনটা বন্ধ পেল। মনে মনে একটু অভিমানও হলো, লোকটা তাড়াতাড়ি ফিরবে বলে এখনো কেন আসছে না। ঠিক সেই মুহূর্তে মাইমুনা বেগম এক প্লেট গরম নুডলস নিয়ে ঘরে ঢুকলেন। তৃণা নুডলস দেখে একটু অনিচ্ছার সাথে বললেন, মা এসব কেন আনলেন? একদম খেতে ইচ্ছে করছে না। মাইমুনা বেগম বললেন, অল্প করে তেল দিয়ে বানিয়েছি, ভালো লাগবে। তৃণা কিছু বলতে যাবে অমনি সামনে টেবিলে রাখা ল্যান্ডফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের একদম কাছে থাকায় তৃণা হাত বাড়িয়ে রিসিভারটা তুলল। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এটা কি আরিয়ান মির্জার বাসভবন?
ট্রিনার বুকের ভেতরটা মুহূর্তে ইচ্ছাত করে উঠল। এক অজানা আশঙ্কায় তার কণ্ঠস্বর কিছুটা কেঁপে গেল। জি বলছি, আপনি কে? আমি এভার কেয়ার হসপিটাল থেকে বলছিলাম ম্যাম। হসপিটাল শব্দটা কানে আসতেই ট্রিনার হাতের ফোনটা যেন কয়েক মণ ভারী হয়ে গেল। ঘরের বাকি সবাই আদনান, নৌশি মৃত নিমিষেই শান্ত হয়ে ট্রিনার দিকে তাকালো। নৌশি আর আদনানের হাতের রিমোটটা কখন যে সোফায় পড়ে গেছে তারা নিজেরাও জানে না। ট্রিনা আতঙ্কিত স্বরে চিৎকার করে উঠল। হসপিটাল? কেন, কি হয়েছে? আরিয়ান কোথায়? আর নিজেকে সামলাতে পারল না, সে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল। ট্রিনার এমন পাগলামি দেখে আদনান দ্রুত এগিয়ে এসে ওর হাত থেকে ল্যান্ডফোনের রিসিভারটা নিয়ে নিল। আদনানের হাতও তখন কাঁপছে। সে গম্ভীর কিন্তু কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, হ্যালো, আমি আরিয়ান মির্জার ছোট ভাই বলছি। কি হয়েছে আমার ভাইয়ের? মিস্টার আরিয়ান মির্জা এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপনারা দেরি না করে ইমিডিয়েটলি এভার কেয়ার হসপিটালে চলে আসুন। টেলিফোনের স্পিকার অন থাকায় ঘরের উপস্থিত সবার কানে কথাগুলো তীরের মতো বিঁধল। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমটা যেন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ হয়ে গেল। ট্রিনা স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু হসপিটালের ওই একটা শব্দ আশঙ্কাজনক ওর কান দিয়ে ঢুকে মাথার ভেতরটা ভনভন করে দিল। চারিপাশটা ঝাপসা হয়ে এলে ওর কাছে। সে কোনো কথা বলতে পারল না, শুধু দুই হাতে নিজের মাথাটা চেপে ধরে সোফায় আছড়ে পড়ল। মাইমুনা বেগম ছেলের এই দুঃসংবাদ শুনে পাথর হয়ে গিয়েছিলেন, কিন্তু ট্রিনার অবস্থা দেখে তিনি নিজেকে সামলে নিয়ে ওকে জাপটে ধরলেন। তিনি নিজে তখন ডুকরে কাঁদছেন। নিজের নারীছেড়া ধনের জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। ট্রিনা সোফায় পড়ে থেকেই হঠাৎ ডুকরে কেঁদে উঠল। তার কানে তখনও বাজছে আরিয়ানের সেই মায়াবী ভয়েস মেসেজটা। আমি তাড়াতাড়ি ফিরে আসবো শ্যামলিনী। ট্রিনার ভেতরে তখন কিছু শব্দ চিৎকার করে বলছে, আপনি তো বলেছিলেন তাড়াতাড়ি আসবেন রাগী সাহেব। আপনি তো বলেছিলেন ঠিক করে না খেলে আমার শাস্তি দেবেন। তবে কেন আপনি হসপিটালে রাগী সাহেব? ওরা কেন বলছে আপনার অবস্থা আশঙ্কাজনক? পুরো বাড়িটা তখন আর্তনাদে ভরে উঠেছে। কিছুক্ষণ আগের হাসি খুশি ড্রয়িং রুমটা এখন কেবল ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। বাইরে তখন শ্রাবণের অঝোরধারা। প্রকৃতি জুড়ে সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে নেমেছে। বিছানায় শুয়ে থাকা ট্রিনা হঠাৎ এক দুঃস্বপ্নের ঘোরে ছটফট করে জেগে উঠল। তার বুকের ভেতরটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তবে কি এতক্ষণ যা কিছু দেখলো, আরিয়ানের সেই ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালের করিডোর, তার পাগলের মতো ছুটাছুটি, আরিয়ানের সেই অচেনা নির্লিপ্ত দৃষ্টি, সবই কি তবে এর স্বপ্ন ছিল? শূন্য দৃষ্টিতে সে অন্ধকার ঘরটার দিকে তাকিয়ে রইল। মাথাটা ঝিমঝিম করছে, তার সারা শরীর ভয়ে অবশ হয়ে আসছে। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে তার গায়ে লাগছে, কিন্তু উঠে গিয়ে জানালাটা বন্ধ করার মতো শক্তিও সে পাচ্ছে না। বৃষ্টির একটানা শব্দ শুনলেই অবচেতন মনে সেই কৈশোরের বিভীষিকা জেগে ওঠে। ছাদের সেই নির্জন কোণে মামার সেই কুৎসিত লালসা আর নিজের অসহায়ত্ব স্মৃতি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সে চাদরটা গায়ের উপর আরো শক্ত করে টেনে নিয়ে জড়সড় হয়ে পড়ে রইল। ঠিক সেই মুহূর্তেই দরজার কপাট খোলার শব্দ হলো। সে সিক্ত চোখে সেদিকে তাকালো, দেখলো দরজার চৌকাঠে দীর্ঘকায় ছায়া আরিয়ান ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। মুহূর্তে ঘরটা উজ্জ্বল হয়ে উঠল। আরিয়ানের পুরো শরীর বৃষ্টির জলে সিক্ত, চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে। হাতের ব্যাগটা মেঝেতে রেখে সে বিছানার দিকে তাকাতেই থমকে গেল। ট্রিনার বিধ্বস্ত চেহারা দেখে সে দ্রুত পদে এগিয়ে এলো। সে কোনো কথা না বলে পাগলের মতো আরিয়ানকে জড়িয়ে ধরল, যেন এই মানুষটাকে একবার ছুতে না পারলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আরিয়ান কিছুটা বিস্মিত হয়ে মাথায় হাত রেখে নরম গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে ট্রিনা? শরীর খারাপ লাগছে? তুমি এমন করছো কেন? ট্রিনা তার বুকের মাঝে মুখ লুকিয়ে ধরা গলায় বলল, আমার খুব ভয় হচ্ছে, খুব ভয়। আরিয়ান তার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে হাসলো, পরম মমতায় বলল, পাগলি মেয়ে, কিসের এত ভয়? আমি তো আছি। ট্রিনা কান পেতে বৃষ্টির শব্দ শুনল, তারপর ভেজা কণ্ঠে বলল, এই প্রকৃতি থেকে কি বৃষ্টিকে চিরতরে মুছে ফেলা যায় না? বৃষ্টির শব্দ কানে এলে মনে হয় কেউ যেন তপ্ত সীসা ঢেলে দিচ্ছে। আরিয়ান মৃদু হেসে তার কপালে হাত বুলিয়ে দিয়ে পড়ল। বৃষ্টির শব্দ শুনে কেউ বুঝি এমন ভয় পায়? ট্রিনা আরিয়ানের সেই জলসিক্ত ও মায়াবী চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে আবারও জল গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আরিয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। ট্রিনা মাথা নেড়ে বলল, না, বলবো না। মা বলতেন অশুভ স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়ে যায়। আমি চাই না সেই স্বপ্ন, দুঃস্বপ্ন কখনো ছায়া হয়েও আমাদের জীবনে আসুক। আরিয়ান তাকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে যাবে, তার আগে ট্রিনা আবারও প্রশ্ন করলো, আপনাকে হারানোর ভয় আমাকে এত নিঃস্ব করে দেয় কেন? কেন মনে হয় আপনি না থাকলে আমার পৃথিবীটা একদম অন্ধকার হয়ে যাবে? আরিয়ান ট্রিনার দুহাতে নিজের হাত রেখে গভীর অনুরাগে বলল, ভালোবাসায় যদি হারানোর ভয় না থাকে, তবে সে ভালোবাসে পূর্ণতা পায় না।
এই ভয়টুকুই তো একে অপরের প্রতি আরো বেশি যত্নশীল করে তোলে। ট্রিনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে তার মনের অস্থিরতা কমতে শুরু করলো। সে আরিয়ানের ভেজা শার্টের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, যান দ্রুত ফ্রেশ হয়ে আসুন, যে হারে ভিজেছেন ঠান্ডা লেগে যাবে তো। আরিয়ান ট্রিনার কপালে একটা আলতো চুমু খেয়ে বাথরুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে ফিরে আসতে ট্রিনা অনুভব করলো না, কোনো হাসপাতালে নেই, কোনো স্মৃতিভ্রম নেই। তার রাগী সাহেব তার পাশেই আছে। বাইরের বৃষ্টির শব্দটা এখন আর শিশার মতো বাজছে না, বরং মনে হচ্ছে তা এক অলিখিত প্রেমের গান গেয়ে যাচ্ছে। বৃষ্টি ভেজা নির্জন রাজপথ, ঝিরি ঝিরি বৃষ্টির সাথে তাল মিলিয়ে দু একটা রিক্সা টুংটুং শব্দ তুলে দূর অজানায় মিলিয়ে যাচ্ছে। রাস্তার ধারে সোডিয়ামের ম্লান আলোয় মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। সেই আলো আধারিতে ভিজে একাকার হয়ে হেঁটে চলেছে দুই মানবী, নুসরাত আর নির্জন ইমতিয়াজ। নুসরাতের পরনে চুড়িদারটা ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। তার লম্বা ভেজা চুলগুলো মুখের উপর অবাধ্য হয়ে আছড়ে পড়ছে। সে দুই হাত মেলে বৃষ্টির প্রতিটা ফোঁটাকে যেন অনুভব করতে চাইছে। এই রাতের বৃষ্টিতে শরীরের হাড় কাঁপানো ঠান্ডা লাগলেও নুসরাতের মনে এক অদ্ভুত প্রশান্তি। তার চোখের কাচের চশমাটা বৃষ্টির জলে ঝাপসা হয়ে আছে, কিন্তু খোলার উপায় নেই। চশমা ছাড়া যে নুসরাতের পুরো পৃথিবীটাই ধোঁয়াশা। সোডিয়ামের আলোয় তার গালের সেই পুরনো অ্যাসিডদগ্ধ দাগটা এখন আর বোঝা যাচ্ছে না, বরং বৃষ্টির স্নিগ্ধতায় তাকে অপার্থিব সুন্দরী দেখাচ্ছে। নির্জন পকেটে এক হাত ঢুকিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার এই চশমাওয়ালি ম্যাডামের দিকে। নুসরাতকে দেখলে তার মনে হয় পৃথিবীতে মায়া যদি কোনো রূপ নিত, তবে সে হয়তো এই মেয়েটার মতোই হতো। নির্জনের নিজের মাথার চুলগুলো কপালে লেপ্টে আছে। ভেজা সাদা শার্টের নিচে শরীরের গঠন স্পষ্ট। সে এক পা বাড়িয়ে নুসরাতের পথ আগলে দাঁড়ালো। নির্জন মৃদু কণ্ঠে বলল, এভাবে ভিজলে তো নির্ঘাত জ্বর বাঁধাবেন ম্যাডাম, এবার একটু থামুন। নুসরাত হাসলো, এক অদ্ভুত চপলতায় মাথা দুলিয়ে বলল, হলেই হোক না জ্বর, সেবা করার জন্য আমার বাদামওয়ালা আছেই, তাই না? নুসরাত আবারও হাঁটতে শুরু করলো। নির্জন তার পেছনে পেছনে ছায়ার মতো অনুসরণ করছে। বাড়ির কাছাকাছি এসে নুসরাত হঠাৎ থমকে দাঁড়ালো। সে ঘুরে দাঁড়িয়ে নির্জনের চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখের তারায় অনেকগুলো না বলা কথা ভিড় করছে। নুসরাতের এই গভীর চাহনি দেখে নির্জন স্থির হয়ে গেল। নির্জন অনুচ্চস্বরে জিজ্ঞাসা করলো, কিছু কি বলবে আমায়? নুসরাত স্থির দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ঝাপটা সরাসরি এসে তার মুখে পড়ছে, কিন্তু তার মন যেন কোনো এক গভীরে ডুব দিয়েছে। এক বুক নিঃশ্বাস টেনে সে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে একটা মিথ্যা বলেছিলাম নির্জন। নির্জন খুব একটা অবাক হলো না, বরং পকেট থেকে হাত বের করে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কি মিথ্যা? নুসরাত কিছুটা অপরাধবোধে সুরে বলল, তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে তোমার আগেই আমি কাউকে ভালোবেসেছিলাম কিনা। সেদিন আমি সরাসরি না বলেছিলাম, কিন্তু আমার সেই উত্তরটা পুরোপুরি মিথ্যা ছিল। তোমার আগে অন্য একজন আমার জীবনে এসেছিল, যাকে আমি ভালোবেসেছিলাম। নির্জন এবার মৃদু হাসলো। সে হাসিতে নেই কোনো ঈর্ষা, নেই কোনো অভিযোগ। সে নুসরাতের আরো কাছে এসে বলল, আমি জানি ম্যাডাম, এমনকি তুমি কাকে ভালোবেসেছিলে সেটাও আমার অজানা নয়। নুসরাত বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, তুমি জানতে? সব জেনেও তুমি এমন নির্লিপ্ত? জানি। নির্জনের সংক্ষিপ্ত উত্তর। নুসরাতের ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা নিমিষে মিলিয়ে গেল। একটা অজানা ভয় আর অস্বস্তি তাকে গ্রাস করতে চাইল। ঠিক তখনই নির্জন শব্দ করে হেসে উঠল। সে নুসরাতের দুই গালে হাত রেখে পরম আদরে তার মুখটা উঁচিয়ে ধরল। তাতে কি হয়েছে চশমাওয়ালি ম্যাডাম? মানুষের অতীত থাকতেই পারে, তবে আমি তোমার অতীত নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। আমি শুধু চিনি আমার বর্তমানের এই চশমাওয়ালিকে। ওই পুরনো ডায়েরির পাতাগুলো আমার কাছে এখন অর্থহীন। নুসরাতের চোখ বেয়ে দুফোঁটা তপ্তগল জড়িয়ে পড়ল, কিন্তু অবিরত ঝরতে থাকা বৃষ্টির শীতল জলে সেই চোখের জল কখন যে মিশে একাকার হয়ে গেল কেউই টেরই পেল না। হঠাৎ করে নির্জন তাকে অবাক করে দিয়ে নুসরাতকে পাজা কোলে করে তুলে নিল। নুসরাত অপ্রস্তুত হয়ে নির্জনের ভেজা শার্টটা শক্ত করে আঁকড়ে ধরল। নির্জন তাকে নিয়ে বৃষ্টি ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে বলল, আমি তোমার অতীত নিয়ে ভাবি না, আর চাই না তুমিও সেটা নিয়ে ভাবো। সব ভুলে গিয়ে এখন শুধু আমার দিকে তাকাও। নুসরাত স্তব্ধ হয়ে নির্জনের বুকের উপর মাথা রেখে রইল। তার মনে হতে লাগলো সৃষ্টিকর্তা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন। অনেক সময় আমরা এক টুকরো রূপা হারিয়ে কত হাহাকার করি, কত অভিযোগ তুলি বিধাতার কাছে, অথচ আমরা জানি না যে পরম করুণাময় আমাদের হাত থেকে সামান্য রূপা কেড়ে নেন কেবল তার বিনিময়ে দামি এক টুকরো হীরা উপহার দেবেন বলে। দেখতে দেখতে সময়ের চাকা দ্রুত ঘুরে গেছে। ক্যালেন্ডারের পাতা উল্টে চীনা এখন তার গর্ভাবস্থার 8ম মাসে পা রেখেছে। তার শারীরিক অবয়বে এখন এক পূর্ণতা মাতৃত্বের সেই অমলিন আভা সারা মুখে ছড়িয়ে পড়েছে। দূর থেকে দেখলেও স্পষ্ট বোঝা যায়
তার ভেতরে এক নতুন প্রাণ, এক নতুন অস্তিত্ব ডানা মেলেছে। আজ ট্রিনার নিয়মিত চেকআপের দিন। আরিয়ান অতি সাবধানে ট্রিনার হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে, যেন কাছের কোনো বহুমূল্য সম্পদ আগলে রেখেছে সে। ড্রয়িং রুমে মাইমুনা বেগম উদ্বিগ্ন মুখে এগিয়ে এলেন, ছেলের কাঁধে হাত রেখে শাসনের সুরে বললেন, শোন বাবা, গাড়ি একদম ধীরে চালাবি। রাস্তাঘাটের অবস্থা ভালো না, কোনোভাবেই যেন ট্রিনার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখিস। আরিয়ান শান্ত গলায় বলল, তুমি চিন্তা করো না মা, আমি খুব সাবধানেই চালাবো। ট্রিনা কোনো মতে গাড়ির পেছনের সিটে না বসে আরিয়ানের পাশে সামনের সিটে বসলো। আজ সকাল থেকে তার মনটা কেন জানি একটু ভার হয়ে আছে। আরিয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ট্রিনার মলিন মুখের দিকে একবার তাকালো, তারপর কোমল গলায় জিজ্ঞাসা করলো, শরীর ঠিক আছে তেনার? মন খারাপ কেন? ট্রিনা ছোট করে উত্তর দিল, ঠিক আছে। আরিয়ান এবার গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ি চলতে শুরু করতে ট্রিনার চোখের পলক আর পড়লো না। সে অবাক হয়ে একবার জানালার বাইরে তাকাচ্ছে, আরেকবার স্পিডোমিটারের দিকে। আরিয়ানের গাড়ি এখন যে গতিতে চলছে তাকে আর যাই হোক ড্রাইভিং বলা চলে না। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ট্রিনা সহ্য করতে না পেরে বিস্ময় মাখানো গলায় জিজ্ঞাসা করলো, আপনি কি রসিকতা করছেন? এত ধীর গতিতে কেন গাড়ি চালাচ্ছেন? সাইকেলের চেয়েও কম গতিতে চললে তো আমরা পরশুদিন ক্লিনিকে পৌঁছাবো। একটু স্পিড বাড়ান প্লিজ। আরিয়ান অত্যন্ত গম্ভীর মুখে স্টিয়ারিং ধরে রেখে বলল, না, স্পিড দেওয়ার কোনো প্রশ্নে আসে না। যদি হুট করে ব্রেক করতে হয়, যদি ঝাঁকুনি লাগে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ট্রিনা একটা দীর্ঘশ্বাস ফেলে হা করে তাকিয়ে রইল তার এই অতি সতর্ক স্বামীর দিকে। রাস্তায় পাশ দিয়ে একটা সাধারণ সাইকেলও সাই সাই করে তাদের গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। আরিয়ানের এই অতিরিক্ত সাবধানতা দেখে ট্রিনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তার রাগী সাহেব এখন পাহারাদার, যে তার অনাগত সন্তানের জন্যে পৃথিবীকে একদম থামিয়ে দিতেও রাজি। সেদিন ডাক্তার সব পরীক্ষার পর জানিয়েছিলেন যে গর্ভস্থ সন্তান একদম সুস্থ আছে, কিন্তু ভাগ্যের লিখন হয়তো অন্যরকম ছিল। রাত তখন 12টা, সারা বাড়ি নিস্তব্ধ। আরিয়ান গভীর ঘুমে মগ্ন। ডক্টরের চেম্বার থেকে ফেরার পর থেকে ট্রিনার শরীরটা ঠিক সায় দিচ্ছিল না। তলপেটে একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে, যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ট্রিনা হিসাব মেলাতে পারছে না, এখন তো মাত্র 8.5 মাস চলছে। তবে কি এখনই সেই মহেন্দ্রক্ষণ? ব্যথার চোটে সে বিছানায় স্থির থাকতে পারলো না। ভাবলো একটু পায়চারি করলে হয়তো আরাম হবে, কিন্তু হিতে বিপরীত হলো। প্রতিটা পদক্ষেপে পেটের ভেতর যেন কেউ ধারালো ছুরি চালাচ্ছে। এতক্ষণ দাঁত চেপে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করলো, এখন তার সম্ভব হচ্ছে না। ট্রিনার মুখ দিয়ে অবাধ্য এক আর্তনাদ বেরিয়ে এলো, দু চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। ট্রিনা সে অস্ফুট ফুপিয়ে কাদার শব্দে আরিয়ানের তন্দ্রা ছুটে গেল। সে ধরফরিয়ে উঠে বসলো বিছানার এক কোণে। ট্রিনাকে যন্ত্রণায় কুকড়ে থাকতে দেখে আরিয়ানের কলিজা যেন শুকিয়ে গেল। সে দ্রুত এগিয়ে গিয়ে ট্রিনার দুহাত চেপে ধরল। আরিয়ানের কণ্ঠস্বর তখন থরথর করে কাঁপছে। কি হচ্ছে শ্যামলিনী? তুমি ঠিক আছো তো? কথা বলো। ট্রিনা ব্যথা তীব্রতায় নীল হয়ে গিয়ে আরিয়ানের টি শার্টের কলারটা খামচে ধরলো, ভাঙা গলায় বলল, খুব ব্যথা করছে আরিয়ান, পেটে ভীষণ ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আরিয়ান কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। প্রিয়তমা স্ত্রীর এই অবর্ণনীয় কষ্ট দেখে তার নিজের চোখেও জল চলে এলো। সে ট্রিনার মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, যেন নিজের বুকের উষ্ণতায় তার সমস্ত যন্ত্রণা শুষে নিতে চায়। রুদ্ধ স্বরে এসে বারবার বলতে লাগলো, একটু ধৈর্য ধরো শ্যামলিনী, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। মুহূর্তে পুরো মির্জা বাড়িতে শোরগোল পড়ে গেল। গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে সবাই জাগ্রত। ট্রিনার প্রসব বেদনা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। যখন পূব আকাশের ভোরের আলোর আভাস ফুটে উঠছে আর মসজিদের মিনার থেকে ফজরের আজানের প্রতিধ্বনি ভেসে আসছে, তখন আরিয়ান নিজেকে সামলে নিতে একটু আড়ালে গেল। অজু করে নামাজের কক্ষে দাঁড়িয়ে পরম করুণাময়ের দরবারে সেজদায় লুটিয়ে পড়ল আরিয়ান। সালাত শেষে 2 হাত তুলে মোনাজাতে সে ডুক রেখে দিয়ে উঠল, হে মহানব্বুল আলামিন, আপনি আমার স্ত্রীর অসহ্যের যন্ত্রণাটুকু কমিয়ে দিন। সহি সালামতে আমাদের সন্তানকে পৃথিবীতে আসার তৌফিক দান করুন। আপনি ছাড়া আর কোন আশ্রয় নেই মাবুদ। ততক্ষণে বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। বাড়ির সবাই মিলে দ্রুত ট্রিনাকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে তুলল। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছোটার সময় আরিয়ান ট্রিনার হাতটা শক্ত করে ধরে রইল। তার মনে তখন একদিকে অনাগত সন্তানের আগমনের প্রতীক্ষা, আর অন্যদিকে তার শ্যামলিনীকে হারানোর এক অজানা হাহাকার। ট্রিনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা আশ্বাস দিয়েছে যে শারীরিক অবস্থা অনুযায়ী নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের অবস্থা তখন শোচনীয়। শক্ত সামর্থ্যে এই পুরুষটি আজ এক অবুঝ বালকের মতো ডুকরে কাঁদছে। রুমের ভেতরে থেকে আসা ট্রিনার প্রসব যন্ত্রণার সেই বুক ফাটা আর্তচিৎকার আরিয়ানের কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। ডাক্তার ম্যাডাম ভেতরে ঢুকতে নিলেই আরিয়ান ছলছল চোখে মিনতি করে বলল,
ম্যাম প্লিজ আমাকে ভেতরে যেতে দিন, ও আমাকে ছাড়া খুব ভয় পাচ্ছে। ডক্টর আরিয়ানের আকুলতা দেখে কিছুক্ষণ ইতস্তত করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমাদের সহযোগিতা করবেন, চলুন। ভেতরে ঢুকে আরিয়ান দেখলো ট্রিনার যন্ত্রণায় ছটফট করতে করতে বেডের সাদা চাদরটা খামচে ধরেছে। তার পুরো মুখ ঘামে ভিজে একাকার। আরিয়ানের পা যেন এগোতে চাইছিল না, তবুও মনের সমস্ত জোর সঞ্চয় করে সে ট্রিনার মাথার পাশে গিয়ে দাঁড়ালো। আরিয়ানকে দেখা মাত্রই ট্রিনা যেন আশ্রয়ের শেষ ভরসাটুকু খুঁজে পেল। সে আরো জোরে কেঁদে উঠে আরিয়ানের হাতটা খামচে ধরল। ট্রিনা যন্ত্রণায় নীল হয়ে গিয়ে গোঙাতে গোঙাতে বলল, আমি বোধহয় আর বাঁচবো না, আমি মরে যাচ্ছি রাগী সাহেব। আরিয়ানের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে ট্রিনার কপালে নিজের কপাল থেকে ফিসফিস করে বলল, এভাবে বলো না শ্যামলিনী, মৃত্যুর কথা মুখে এনো না। তুমি না থাকলে আমার এই পৃথিবীর কোনো অর্থ নেই। ডক্টর পাশ থেকে তাগাদা দিলেন। ট্রিনা, সাহস হারাবেন না, আর একটু জোর দিন। ট্রিনার শরীর তখন একদম ছেড়ে দিয়েছে, সে নিস্তেজ হয়ে আসছিল। আরিয়ান এবার তার কানের কাছে মুখ নিয়ে গভীর আবেগে বলতে লাগলো, একবার ভাবো তো শ্যামলিনী, আর কয়েক মুহূর্ত পরে আমাদের সেই স্বপ্নটা আমাদের কোলে আসবে, আমাদের ভালোবাসার এক টুকরো অংশে পৃথিবীতে আসবে। তুমি কি চাও না আমাদের একটা সুন্দর পরিপূর্ণ সংসার হোক? আমাদের বাচ্চার জন্য হলেও তোমাকে লড়তে হবে ট্রিনা। আরিয়ানের এই কথাগুলো ট্রিনার নিভে আসা শরীরে দাবানলের মতো শক্তি জোগালো। সে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে শেষবারের মতো চেষ্টা করলো। ডক্টর উৎসাহ দিয়ে বললেন, ইয়েস, জাস্ট 5 সেকেন্ডস। ট্রিনা তার সর্বশক্তি দিয়ে এক গগন বিদারী চিৎকার করে উঠল। একজন মাই কেবল জানে সন্তানকে পৃথিবীতে আনতে কতটা মৃত্যুসম যন্ত্রণা সহ্য করতে হয়। নারীদের এই লড়াই যেন এক পুনর্জন্ম। ট্রিনার সেই তীব্র চিৎকারের রেশ কাটতে না কাটতেই এক নবজাতকের কান্নার সুরে পুরো রুম মুখরিত হয়ে উঠল। ডক্টরদের মুখে তৃপ্তির হাসি ফুটল, কিন্তু আরিয়ান বিস্ময় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে ট্রিনার দিকে। ট্রিনা তখন নিস্পন্দ, তার চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে আছে সিলিংয়ের দিকে, মুখটা হা হয়ে আছে যেন প্রাণপণ চেষ্টা করেও সে ফুসফুসে পর্যাপ্ত নিঃশ্বাস নিতে পারছে না। আরিয়ান উন্মাদের মতো ট্রিনার গালে আর মুখে হাত বুলিয়ে ডাকতে লাগলো, শ্যামলিনী, এই শ্যামলিনী, কথা বলো, তাকাও আমার দিকে। কিন্তু ট্রিনার কোনো সাড়া নেই। তার স্থির হয়ে যাওয়া চোখের মনি আর আধা খোলা মুখটা এক ভয়াবহ স্তব্ধতার জানান দিচ্ছে। আরিয়ান আতঙ্কিত স্বরে চিৎকার করে উঠল, ডক্টর প্লিজ দেখুন ওর কি হয়েছে, ও কেন কথা বলছে না? প্রধান চিকিৎসক দ্রুত এগিয়ে এসে ট্রিনার হাতে নাড়ি পরীক্ষা করতে লাগলেন। অন্য একজন নার্স অক্সিজেন মাস্কটাও আরও চেপে ধরলেন। ডক্টরের কপালে চিন্তার ভাঁজ দেখে আরিয়ানের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মাথার চুল মুঠো করে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। নার্সরা পরিস্থিতি সামলে দিতে দ্রুত এগিয়ে এলেন। মিস্টার মির্জা, প্লিজ আপনি এখন বাইরে যান, আমাদের কাজ করতে দেন। একজন নার্স আরিয়ানকে এক প্রকার ঠেলে বাইরে বের করে দিতে চাইলেন। আরিয়ান বের হতে চাইছে না, সে তার শ্যামলিনীকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাবে না, কিন্তু কয়েকজন স্টাফ মিলে তাকে জোর করে লেবার রুমের বাইরে বের করে দিয়ে সশব্দে দরজাটা লাগিয়ে দিল। বাইরে বেরিয়ে আরিয়ান দরজার উপর আছড়ে পড়ল। সে পাগলের মতো দরজায় করাঘাত করতে করতে মেঝেতে বসে পড়ল। তার বুক চেরা আর্তনাদে হাসপাতালের করিডোরটা যেন কেঁপে উঠছে। সেখানে উপস্থিত রোগী আর তাদের স্বজনরা অবাক হয়ে দৃশ্য দেখছে। পুরুষ মানুষ এভাবে জনসমক্ষে হাউমাউ করে কাঁদলে লোকে ভালো বলে না, কিন্তু আরিয়ানের কাছে তখন পৃথিবীর লোকলজ্জার চেয়ে তার ট্রিনার প্রাণটা অনেক বেশি দামি। হাসপাতালের করিডোরটা এখনো এক ভয়াবহ নিস্তব্ধতায় ডুবে আছে, কারো মুখে হাসি নেই। আরিয়ান একইভাবে ফ্লোরে বসে রইল, নিস্তব্ধ দুটি চোখ ফ্লোরের দিকে নিবদ্ধ। আহাদ মির্জা আর আদনান এসে তাকে জাপটে ধরলেন, বললেন, শান্ত হ বাবা আরিয়ান, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আহাদ মির্জা ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার কানে তখন কোনো কথা ঢুকছে না। তার মনের ভেতরে এক প্রলয়ঙ্কারী ঢেউ সবকিছু ওলটপালট করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে লেবার রুমের দরজাটা একটুখানি খুলে গেল। একজন নার্স ধীর পায়ে বেরিয়ে এলেন। তার কোলে সাদা নরম কাপড়ে মোড়ানো এক ফুটফুটে সদ্যজাত শিশু। আরিয়ান তখনও মেঝের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে। সে এখনো তার অনাগত সন্তানের মুখ দেখার শক্তি সঞ্চয় করতে পারেনি। নার্স মৃদু হেসে মির্জা পরিবারের দিকে তাকিয়ে বললেন, অভিনন্দন, আপনাদের ঘরে এক পরীর মতো কন্যা সন্তান এসেছে। সবার মুখে হাসির রেখা ফুটে উঠল। মাইমুনা বেগম পরম মমতায় তার নাতনিকে কোলে তুলে নিলেন। সদ্যজাত সেই শিশুটি যেন এক মুঠোয় স্বর্গের আলো নিয়ে এসেছে এই পৃথিবীতে। কিন্তু আরিয়ানের সমস্ত সত্তা তখনও ওই বন্ধ দরজার ওপাশে পড়ে আছে। সে কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার ওয়াইফ, ও কেমন আছে? ওকে ঠিক আছে? নার্স মুহূর্তের জন্য থামলেন। তার হাসিমাখা মুখটা কিছুটা গম্ভীর হয়ে এলো। তিনি মৃদুস্বরে বললেন,
এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। রক্তক্ষরণ কিছুটা বেশি হয়েছে। ডক্টর ম্যাম ভেতরে চেষ্টা করছেন, দোয়া করুন। তার পায়ের তলার মাটি যেন আবারও সরে গেল। একদিকে নতুন মেহমান আসার আনন্দ, অন্যদিকে ট্রিনা জীবনের এই অনিশ্চয়তা। মির্জা পরিবারের সবার মনেই এখন এক দোলাচল। মাইমুনা বেগম বাচ্চার কান্না আর আরিয়ানের অস্থিরতা দেখে এগিয়ে এলেন। নাতনিকে আরিয়ানের সামনে ধরে বললেন, আরিয়ান দেখ, তোর রাজকন্যা ঠিক যেন একটা পরী হয়েছে রে। আরিয়ান তার সন্তানের দিকে তাকালো, কিন্তু একই সন্তানের মুখ দেখে পিতার মুখে যে চওড়া হাসি থাকার কথা ছিল তার বদলে আরিয়ানের বুক চিরে কান্নার লোনা ঢেউ উপচে পড়ল। সে কেবল ফুপিয়ে উঠতে লাগলো। মাইমুনা বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, কাঁদিস না বাবা, দিনটা খুশির, বলে নিবি না তোর কলিজার টুকরোকে। ঠোঁট ভেঙে আসছিল কান্নায়। সে অত্যন্ত সাবধানে কাঁপা কাঁপা দুটো হাত বাড়িয়ে দিল। মাইমুনা বেগম অতি সতর্কতায় নাতনিকে আরিয়ানের কোলে সঁপে দিলেন। আরিয়ানের জীবনে কোনো শিশুকে কোলে নেওয়ার অভিজ্ঞতা নেই বললেই চলে, তাই অত্যন্ত অপরিপক্কভাবে সে শিশুটিকে আঁকড়ে ধরল। মনে হলো যেন আকাশের এক টুকরো চাঁদ তার কোলের ভিতর আশ্রয় নিয়েছে। সে অপলক দৃষ্টিতে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে শিশুটি মিটমিট করে তার ডাগর চোখ দুটো মেলল। তারপর এক অলৌকিক দৃশ্য, হয়তো এই পৃথিবীর আলোয় প্রথমবার তার বাবাকে চিনতে পেরে ছোট্ট ঠোঁট দুটো প্রসারিত করে এক চিলতে হাসি দিল সে। আরিয়ান বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, ও আম্মু, তুমি দেখলে? তুমি দেখলে? আমার কলিজা, আমার পৃথিবী হাসছে, আমাকে দেখে হাসছে আম্মু। আরিয়ানের এই আনন্দের চিৎকার আর চোখের জল দেখে সেখানে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। মুহূর্তের মধ্যে হাসপাতালের সেই করিডোরটা যেন এক বিষণ্ণ শোক থেকে পরম প্রাপ্তির আনন্দে ভরে উঠল। আরিয়ান তার ছোট্ট রাজকন্যাকে নিজের মুখের কাছে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হাসপাতালের করিডোরে সময় যেন আর কাটতেই চায় না। কোলের ছোট্ট নতুন অতিথির জন্য সবার মনে আনন্দের হিল্লোল বয়ে গেলেও ট্রিনার জন্য উৎকণ্ঠা কিছুতেই কমছে না। এক অজানা আশঙ্কায় ভারী হয়ে আছে চারপাশ। চেয়ারটায় নিথর হয়ে বসে আছে আরিয়ান। তার দুই পাশে রোহান আর আদনান সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে চুপচাপ বসে। সে কেবল মনে মনে পরম করুণাময়কে ডেকে চলেছে। ওমর হাওলাদারও খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। তিনি দেয়ালে এক হাত রেখে উদাস চোখে ওদিকের বন্ধ দরজার দিকে তাকিয়ে আছেন। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঠিক এমন সময় সেই কাঙ্ক্ষিত দরজা খোলার আওয়াজ হলো। আরিয়ান ধরফড়িয়ে আসন ছেড়ে সবার আগে ছুটে গেল সামনে। নারী চিকিৎসক মুখ থেকে মাস্কটা সরাতে এসে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার শ্যামলানি কেমন আছে? ও ভালো আছে তো? প্লিজ বলুন। তাকে এভাবে উতলা হতে দেখে চিকিৎসক মুচকি হাসলেন। পরম আশ্বাসের সুরে বললেন, অভিনন্দন মিস্টার মির্জা, আপনার স্ত্রী এখন সম্পূর্ণ বিপদমুক্ত এবং সুস্থ। আপনি চাইলে ভেতরে গিয়ে দেখা করতে পারেন। মুহূর্তের মধ্যে করিডোরে উপস্থিত সবার মলিন মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে আরেক মুহূর্ত দেরি না করে সবাইকে পাশ কাটিয়ে জলদি ভেতরে ঢুকে গেল। ভেতরে ধবধবে সাদা বেডে শুয়ে আছে তার শ্যামলিনী, হাতে স্যালাইনে সুই ফোটানো। ক্লান্তিতে চোখ দুটো বোঝা। তার নিজের চোখ দিয়ে তখন অনবরত জল গড়িয়ে পড়ছে। অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গিয়ে সে যখন ট্রিনার নিস্তেজ হাতটা স্পর্শ করলো তখনই আলতো করে চোখ মেলল ট্রিনা। তাকে চোখ খুলতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আলতো করে গলা জড়িয়ে ধরে এক অবুঝ বালকের মতো ফুপিয়ে কেঁদে উঠল। তাকে এভাবে কাঁদতে দেখে ট্রিনা কিছুটা হতভুইয়ে হয়ে গেল। সে অত্যন্ত দুর্বল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি তো একদম ঠিক আছি রাগী সাহেব, তবে কেন এখন এইভাবে কাঁদছেন আপনি? সে দ্রুত চোখের জল মুছে ট্রিনার গালে আর কপালে গভীর অনুরাগে চুমু খেলো। মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিতে দিতে বলল, আমাদের একটু ফুটফুটে রাজকন্যা হয়েছে শ্যামলেরই। কথাটা শুনে ট্রিনার শুষ্ক ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে নতুন নবজাতককে কোলে নিয়ে একজন নার্স কেবিনে প্রবেশ করলেন। আরিয়ান নিজের কন্যাকে কোলে তুলে নিয়ে তার কপালে আলতো চুমু খেলো। তারপর আবারও ট্রিনার শয্যার পাশে ফিরে গিয়ে আলতো করে বাচ্চাটাকে মায়ের বুকের উপর শুইয়ে দিল। কলিজার টুকরাকে প্রথমবার নিজের বুকের স্পর্শে পেয়ে ট্রিনার চোখের কোণ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ল। এতক্ষণের সহ্য করা পৃথিবীর সমস্ত মরণান্তক কষ্ট যেন এই এক মুহূর্তের ছোঁয়ার কর্পূরের মতো উধাও হয়ে গেল। ট্রিনা তৃপ্তিপূর্ণ দৃষ্টি দিল বাচ্চার নিষ্পাপ মুখের দিকে। অবিকল তার রাগী সাহেবের মতন গড়ন পেয়েছে মেয়েটা। ট্রিনা পরম আবেশে সন্তানকে বুকের সাথে আরো মিশিয়ে ধরে ফিসফিস করে ডাকলো, আমার রোদসী সোনা। সে কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, রোদেশী নাম রাখলে? সৈয়দা রোদসী। তার মুখে এবার চওড়া হাসি ফুটে উঠলো। সে ট্রিনার চিবুকটা ছুঁয়ে বলল, তাহলে ওর ডাক নাম হবে রোদ্দুর। আমাদের জীবনে রোদ্দুরের ছেঁড়া মানচিত্র।
টিনা আবারও স্নিগ্ধ হাসলো। বাইরের আকাশে তখন মেঘ কেটে এক চিলতে সোনালি রোদ উকি দিচ্ছে। আর কেবিনের ভেতরে সে ত্রিনার কপালে নিজের মাথা ঠেকিয়ে পরম আবেগে এক নতুন জীবনের মৌন শপথ নিল। এতদিনের সব ঝড়ঝাপটা পেরিয়ে তাদের ভালোবাসার সংসার আজ এক পূর্ণাঙ্গ রূপ পেল। হাসপাতালের থেকে সেই ছোট্ট রাজকন্যাকে নিয়ে বাড়ি ফেরার পর দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেছে। এই 3 মাসে মির্জা বাড়িতে আনন্দে জোয়ার বইছে। নতুন অতিথিকে পেয়ে বাড়ির প্রতিটা কোণ যেন সারাক্ষণ মুখরিত থাকে। ছোট্ট রোদেশি অবিকল তার বাবার চেহারা পেয়েছে, ফর্সা, নিটোল আর মিষ্টি অবয়ব। মেয়ের জন্মের পর থেকে আরিয়ানের অভ্যাসেও এসেছে বিশাল এক পরিবর্তন। একসময়ের কাজপাগল মানুষটি এখন সন্ধ্যার আগে ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকে। আজ তো রীতিমতো বিকালের মৃদু আলো থাকতেই বাড়ি চলে এসেছে। কোটটা এক হাতে ঝুলিয়ে আরিয়ান যখন শোবার রুমে ঢুকলো তখন ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা। বিছানার একপাশে নরম চাদরের উপর উপুড় হয়ে শুয়ে আছে 3 মাসের রোদসী। ছোট্ট হাত পাগুলো অনবরত দুলছে। রোদসীকে কখনোই একা ছাড়া হয় না। বাড়ির কেউ না কেউ সারাক্ষণ তার পাহারায় থাকে। আরিয়ান ব্যাগ আর কোটটা একপাশে রেখে দ্রুত বিছানার দিকে এগিয়ে গেল। পরম মায়ায় ডাকলো, রোদ্দুর সোনা আমার। বাবা সেই অতি পরিচিত কণ্ঠস্বর কানে যেতে রোদসী এক ঝটকায় উপর থেকে সোজা হওয়ার চেষ্টা করলো। আরিয়ানকে সামনে দেখে ছোট্ট ঠোঁট দুটো প্রসারিত করে খিলখিলিয়ে হেসে উঠল সে। মুখ দিয়ে ফুটলো এক আধো আধো আও আও শব্দ। মেয়ের এই স্বর্গীয় হাসি দেখে আরিয়ানের সারাদিনের সব ক্লান্তি নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। সে বিছানায় ঝুঁকে পড়ে মেয়ের গালে কপালে আর নরম থুতনিতে একের পর এক স্নেহ ভরা চুমু এঁকে দিল। তারপর রোদসীকে আলতো করে কোলে তুলে নিয়ে কৃত্রিম রাগে সুরে বলতে লাগলো, তোমার আম্মুটা দিন দিন খুব পচা হয়ে যাচ্ছে, দেখেছো রোদ্দুর? আমার কলেজের টুকরোকে এভাবে একা রুমে ফেলে রেখে কোথায় চলে গেছে। আজ আসুক শ্যামলেনি, খুব বকুনি দেবো তাকে। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানির আওয়াজ পেল। তার মানে তার টিনা ভেতরেই আছে। আরিয়ান রোদসীকে উঁচিয়ে ধরে নানা রকম মজার আওয়াজ আর খেলা করতে লাগলো। কিন্তু অতি উৎসাহে সে খেয়ালই করেনি যে মেয়ের পরনে তখন কোনো ডাইপার ছিল না। হঠাৎ করে নিজের শার্টের উপর হালকা গরম কিছু একটার স্পর্শ অনুভব করলো সে। একটু নিচে তাকাতেই আরিয়ানের চক্ষু চড়ক গাছ। রোদসী তার সাদা ধবধবে শার্টের উপর পটি করে দিয়েছে। আরিয়ানের সাদা শার্টে এখন হলদেটে দাগ। আরিয়ান নাক মুখ কুচকে নিজের শার্টের দিকে তাকালো আর পরক্ষণে দেখলো রোদসী তার ডাগর ডাগর চোখ দুটো মেলে তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক এই সময় ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হলো ত্রিনা। আরিয়ান মেয়ের সেই নিষ্পাপ চাহনি দেখে শব্দ করে হাসতে লাগলো। ত্রিনা তো ঘর জুড়ে আরিয়ানের হাসির শব্দ শুনে অবাক। এগিয়ে আসতে তার নজর পড়ল আরিয়ানের শার্টে সেই হলদে দাগের দিকে। অথচ এই শৌখিন মানুষটা নিজের পোশাক নষ্ট হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র বিরক্ত বা বিচলিত না। উল্টো ও মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাসছে। ত্রিনার ঠোঁটের কোনো এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। সে এগিয়ে গিয়ে বলল, আপনি কখন এলেন আর দেখলেন আপনার মেয়ের কাণ্ড? এই মাত্র ওকে কত কষ্ট করে ঘুম পাড়িয়ে বৈষ্ণবে গেলাম, আর এর মধ্যেই উঠে এই কীর্তি শুরু করে বসে আছে। দিন দিন ভারী বজ্জাত হচ্ছে মেয়েটা। আরিয়ান তৎক্ষণাৎ মেয়ের পক্ষ নিয়ে বললেন, খবরদার, আমার রাজকন্যাকে একদম বজ্জাত বলবে না বলে দিচ্ছে। ও আমার লক্ষ্মী মেয়ে, বাবার শার্টে একটু আদর করে দিয়েছে, তাতে তোমার হিংসা হচ্ছে? ত্রিনা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে, আর ওকালতি করতে হবে না, এবার দিন ওকে আমার কাছে। টিনা রোদসীকে কোল থেকে নামিয়ে তাকে পরিষ্কার করার জন্য আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আরিয়ান নিজের নষ্ট হয়ে যাওয়া শার্টটার দিকে তাকে আরও একবার মনে মনে হাসলো। রাত তখন প্রায় 8টা। মেহেরাব দেওয়ান সবেমাত্রই কলিং বেল চেপে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে। রান্নাঘর থেকে কাজের খালার রান্নার সুগন্ধ আর খুন্তি নাড়ার শব্দ ভেসে আসছে। ড্রয়িং রুমে পা রাখতে দেখতে পেলেন সোফায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে তুর্না। তার সমস্ত মনোযোগ কোলের উপর রাখা ফোনের স্ক্রিনে। মেহেরাবকে আলাদা করে কৌতূহলী হতে হলো না এটা বোঝার জন্য যে তুর্না ফোনে কি করছে। গত 7-8 মাস ধরে এই একটা কাজই নিয়ম করে যাচ্ছে। মেহেরাব দেওয়ান কোটটা এক হাতে নিয়ে নরম গলায় ডাকলেন, মামুনি আমার। তুর্না ফোনের স্ক্রিন থেকে ম্লান চোখে একবার বাবার দিকে তাকালো। দৃষ্টিতে কোনো উচ্ছ্বাস নেই, কোনো অভিযোগও নেই। পরক্ষণে সে আবার চোখ ফিরিয়ে নিল ফোনের আলোয়। মেহেরাব বুকের ভেতর থেকে আসা একটা ভারী দীর্ঘশ্বাস চেপে রাখলেন। অথচ রিনি এদেশ ছেড়ে চলে যাওয়ার আগে দিনগুলো কত অন্যরকম ছিল। মেহেরাব অফিস থেকে ফিরলে তুর্না ছুটে এসে তাকে জড়িয়ে ধরত, সারাদিনের রাজ্যের গল্প জুড়ত। কিন্তু যেদিন থেকে রিনি তাদের জীবন থেকে দেশ থেকে হারিয়ে গেল সেদিন থেকে তুর্না কেমন যেন খোলসের মধ্যে ঢুকে গেল। চঞ্চল মেয়েটা রাতারাতি বড্ড চুপচাপ হয়ে গেল। মেহেরাব ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়ের পাশে সোফায় বসলেন আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে
ওনার বুকটা আবার মোচড় দিয়ে উঠল। ঠিক যা ভেবেছিলেন, রিনি সেই পুরনো বাংলাদেশি নাম্বারটায় তুর্না পরপর কয়েকবার ডায়াল করেছে। রিনি চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিন যায়নি যেদিন তুর্না এই বন্ধ নাম্বারটায় অন্তত একবার হলেও রিং করেনি। প্রতিবারই ওপাশ থেকে সেই চেনা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে না। আর প্রতিবারই তুর্নার চোখের কোণ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। আজকেও তার ব্যতিক্রম হলো না। মেহরাব নিজের পকেট থেকে তুর্নার প্রিয় কয়েকটা চকলেট বের করে মেয়ের সামনে ধরলেন। গলাটা কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, এই নাও মামনি, তোমার প্রিয় চকলেট। তুর্না চোখের জলটা আড়াল করার জন্য চট করে একবার বাবার দিকে তাকালো, তারপর বাধ্য মেয়ের মতো চকলেটগুলো হাত বাড়িয়ে লুফে নিল ঠিকই, কিন্তু তার ঠোঁটের কোণে সেই চেনা হাসিটা আর ফুটল না। চকলেটগুলো মুঠোয় নিয়ে সে আবার জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। মেহরাব দেওয়ান মেয়ের মাথায় হাত রাখলেন, কিন্তু ওনার ভেতরের দীর্ঘশ্বাসের মেঘ কিছুতেই সরল না। ফ্রান্সের নিস শহরের এক কোণে ভূমধ্যসাগরের নীল জলরাশির ঠিক পাশে রিনির এই ছোট্ট অ্যাপার্টমেন্ট। রাত এখন বেশ গভীর। শহরে চিরচেনা ব্যস্ততা থিতিয়ে এসেছে অনেক আগে, কিন্তু রিনির চোখে আজ ঘুমে লেশ মাত্র নেই। সে তার ব্যালকনির গিলটা শক্ত করে ধরে বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সামনে অবারিত সমুদ্র। রাতের অন্ধকারে সেই বিশাল জলরাশিকে স্পষ্ট দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সমুদ্রের সেই চিরচেনা গর্জন বাতাসের ঝাপটে স্পষ্ট কানে আসছে। ঢেউগুলো একের পর এক তীরে আছড়ে পড়ছে, যার মধ্যে এক অদ্ভুত ছন্দ আছে। এই শব্দ সাধারণত মানুষের মনকে শান্ত করে, কিন্তু তার কাছে এই ধ্বনি আজ কেবলই এক অন্তহীন হাহাকার। সে চোখ তুলে আকাশের তারার দিকে তাকালো। তুর্না একদিন বায়না ধরে বলেছিল রাতের আকাশের তারা গুনতে নাকি তার ভালো লাগে। রিনি মনে মনে ভাবলো, তুর্না কি এখন বাংলাদেশে বসে তারা গুনছে? পরক্ষণে নিজের ভুল ভাঙলো। এখন তো বাংলাদেশি সময়ে রাতের শেষ প্রহর, ভোরের আলো ফোটার উপক্রম। তুর্না নিশ্চয় এখন ঘুমাচ্ছে ভেবে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। হঠাৎ করে তার পাশে এসে দাঁড়ালো লুসি। জন্মসূত্রে মেয়েটি ফরাসি, গায়ের চামড়া এতটাই ফর্সা যে মনে হয় হাত ছোঁয়ালে রক্ত ফেটে পড়বে। রিনিকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেই হয়তো লুসির ঘুম ভেঙে গেছে। রিনির ব্যক্তিগত জীবন সম্পর্কে সে তেমন কিছুই জানে না, কারণ তাদের পরিচয়ের বয়স মাত্র মাস দুয়েক। রিনির মলিন মুখের দিকে তাকিয়ে লুসি ফরাসি ভাষায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে রিনি? এই নিশুতি রাতে এভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? বুকটা বড্ড ভারী হয়ে আছে লুসি। একটা বড় করে দম নিতে পারলে হয়তো কিছুটা শান্তি পেতাম। লুসি রিনির কাঁধে হাত রেখে নরম গলায় বলল, তোমার দেশের কথা, তোমার প্রিয়জনদের কথা মনে পড়ছে, তাই তো? রিনির ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। বন্ধ চোখের পাতায় সবার আগে ভেসে উঠল তুর্না সেই নিষ্পাপ চঞ্চল মুখটা। সে লুসির কথার পিঠে মাথা নেড়ে সায় দিল। লুসি কৌতূহলী হয়ে আবারও জিজ্ঞাসা করল, কার কথা এত বেশি মনে পড়ছে তোমার? আমার মেয়ের কথা। রিনির সংক্ষিপ্ত উত্তর। লুসি ভীষণ অবাক হলো, চোখ দুটো বড় বড় করে বলল, তুমি না সিঙ্গেল? আর আমি যতটুকু জানি বাংলাদেশে তো বৈবাহিক বন্ধন ছাড়া সন্তান হওয়া সম্ভব নয়। তবে রিনি সমুদ্রের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, পৃথিবীতে এমন অনেক সম্পর্ক রয়েছে লুসি, যা গড়ে তোলার জন্য কোনো রক্তের সম্পর্কের বা সামাজিক পরিচয়ের প্রয়োজন হয় না। মনের টানে সেখানে শেষ কথা। লুসি হয়তো রিনির এই গভীর দর্শনের মানে পুরোপুরি বুঝে উঠতে পারল না। সে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, আচ্ছা, আজ তো তোমার ডক্টরের চেম্বারে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? গিয়েছিলাম। কি বললেন ডক্টর? লুসির গলায় উদ্বেগের সুর। রিনি আবারও আকাশের নক্ষত্ররাজির দিকে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, ডক্টর বললেন আমি নাকি একদম ঠিক আছি, তেমন বড় কোনো সমস্যা হয়নি। লুসি অবাক হলো, বলল, কি বলো? ডক্টর এসব বলেছে? কিন্তু আমার তো মনে হয়। লুসিকে থামিয়ে দিল, বলল, সকালে তোমার অফিস আছে না, যাও ঘুমাও। লুসি নিজের রুমে ফিরে গেল, কিন্তু রিনি একই জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে তার নিজের হাত দুটো দেখলো যা একসময় তুর্নাকে আগলে রাখতো। সমুদ্রের নোনা বাতাস তার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। রিনি অন্ধকারের উদ্দেশ্যে ফিসফিস করে বলে উঠল, আপনি চাইলে আমাদেরও একটা পরিপূর্ণ সুন্দর সুখের সংসার হতে পারত, অথচ আজ আমরা কত দূরে। বিদেশের ঝলমলে শহরে রিনির জীবনটা আজ বড্ড একাকী, ঠিক যেন একখণ্ড মেঘ যা আকাশের সীমানা পেরিয়ে এক অজানা দেশে এসে থমকে গেছে। সময় তার নিজস্ব গতিতে বহমান। প্রকৃতির নিয়ম মেনে একটার পর একটা ঋতু পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় এখন বসন্তকাল। জানালার বাইরে নতুন
পাখির কলকাকলি আর গাছে গাছে ফুটে থাকা নতুন ফুলের মায়াবী সুবাস বসন্তের আগমনী বার্তা দিচ্ছে চারিপাশ জুড়ে ভোরে স্নিগ্ধ হাওয়া। আর তারই মাঝে দূর মসজিদ থেকে ভেসে আসছে সকালের মধুর সুরের আজানের প্রতিধ্বনি। বিছানায় শুয়ে থাকা 3 বছরের মিষ্টি রাজকন্যাটি চোখ পিটপিট করে উঠে বসলো। ছোট ছোট নরম আঙুলগুলো চোখ বুলিয়ে নিয়ে সে ভালো করে তাকালো তার পাশে শুয়ে থাকা বাবা মায়ের দিকে। তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো খুব মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলো। দেখলো তার পাপা তার আম্মুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে, আর সে পড়ে আছে বিছানার এক কোণে। এই দৃশ্য দেখে 3 বছরের ছোট্ট মেয়েটি নিজেই নিজেকে ফিসফিস করে প্রশ্ন করলো, রোদ্দুর, তুমি কি জেলাস? তার ছোট অপরিপক্ক মস্তিষ্ক সায় দিল হ্যাঁ, সে আসলেই ভীষণ জেলাস। নিজের অধিকার ফিরে পেতে মেয়েটা এবার তার স্বভাবসুলভ মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।